প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট একাডেমি রাজশাহীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ইশাদ মোহাম্মদ শোয়েব। আজকে তোমাদের ক্লাস নিব নবম দশম শ্রেণীর রসায়ন, অধ্যায় 7 জারণ বিজারণ বিক্রিয়া। গত ক্লাসে আমরা জারণ বিজারণ সম্বন্ধে আলোচনা করেছিলাম। যে আমরা দেখেছিলাম যে যেই বিক্রিয়কটা ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা বলি হলো বিজারক, এবং বিজারক যে বিক্রিয়া দেয় সেটা হলো জারণ বিক্রিয়া। আর যে বিক্রিয়কটা ইলেকট্রন গ্রহণ করে সেটা হলো কি? জারক। এবং জারক যে বিক্রিয়াটা দেয় সে বিক্রিয়াটা হলো বিজারণ বিক্রিয়া। তাহলে এবং জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এবং জারণ সংখ্যা যে বিভিন্ন মৌলের, বিভিন্ন যৌগে বিভিন্ন রকম, সেটা দেখেছিলাম। এবং জারণ সংখ্যা নির্ণয় যারা নবম দশম উভয় শ্রেণীতে আছো, দুই ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ। তোমাদের যে আগামী 19 তারিখ থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে, 19 সেপ্টেম্বর থেকে, সেখানে সেই পরীক্ষার জন্য এই জারণ বিজারণ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকে আমরা শুরু করতে যাচ্ছি জারণ বিজারণ বিক্রিয়া। প্রথমে দেখব যে তাহলে জারণ বিজারণ বিক্রিয়া কি বলেছিলাম, যে বিক্রিয়ায় জারণ বিক্রিয়া গতদিনে বলেছিলাম যে বিক্রিয়ায় ধনাত্মক আধানের সংখ্যা বৃদ্ধি পায়, ঋণাত্মক আধানের সংখ্যা হ্রাস পায়, সেটা হলো জারণ বিক্রিয়া। ঠিক আছে। অপরদিকে বিজারণ বিক্রিয়া ছিল যে ঋণাত্মক আধানের সংখ্যা বৃদ্ধি পাবে আর ধনাত্মক আধানের সংখ্যা হ্রাস পাবে, সেটা হয়ে যাবে হলো বিজারণ বিক্রিয়া। তাহলে আজকে আমরা প্রথমে দেখব যে জারণ বিজারণ বিক্রিয়াটা একটা রাসায়নিক বিক্রিয়ায় একই সাথে ঘটে বা যুগপৎ ঘটে। ঠিক আছে। তাহলে কিভাবে ঘটে? তাহলে আজকে আমাদের প্রশ্ন হলো জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ বা একই সাথে ঘটে। ঠিক আছে। তাহলে কিভাবে একই সাথে ঘটে? প্রথমে আমরা দেখেছিলাম যে জারণ অর্ধবিক্রিয়া, গতদিন আলোচনা করেছিলাম। যেমন একটা উদাহরণ, যদি বিক্রিয়াটাকে আমরা নিয়ে নিই, যে সোডিয়াম হাফ অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো। ঠিক আছে। তাহলে এখানে জারণ অর্ধবিক্রিয়া কি হবে? জারণ বিক্রিয়া এখানে কে দিবে? বিজারক। বিজারক এখানে কে? সোডিয়াম। তাহলে সোডিয়ামের আধান এখানে কি কত ছিল? 0। এখানে কত হয়েছে? +1। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। এটা হলো এই বিক্রিয়ার জারণ অর্ধবিক্রিয়া। 0 থেকে +1 হয়েছে। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা হবে? ক্লোরিনের ছিল কত এখানে আধান, জারণ সংখ্যা এখানে ছিল কত? 0। এখানে হয়েছে কত? -1। কিভাবে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। পরবর্তীতে এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে সোডিয়াম ক্লোরাইড পেয়ে যাব। তো এখানে যে দুটো বিক্রিয়া, এই যে ইলেকট্রনটা কোথা থেকে ক্লোরিন কিভাবে পেল? সোডিয়াম যদি ইলেকট্রন
একটা না দিত, ধরো তোমার কাছে একটা পেন নাই, ক্লাসে এখন তোমাকে লিখতে হবে, ঠিক আছে, তাহলে তোমাদের দুই বন্ধুকেই ক্লাসে লেখার প্রয়োজন। এখন একটা বন্ধুর কাছে 2টা পেন আছে, তাহলে তুমি কি করবা, যে পাশের বন্ধুর কাছ থেকে একটা পেন নেবা, তারপরে দুইজন একই সাথেই তোমাদের শিক্ষক বা টিচার যে লেকচারটা দিয়েছে সেটা লিখতে পারবা। তাহলে তাহলে একজন বন্ধু তোমাকে যদি পেন না দেয় তাহলে তুমি লিখতে পারবা না, তাহলে দুইজনকে লেখার জন্য দুজনের কাছেই কলম বা পেন লাগবে। সেরকমভাবে সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ না করতো বা ক্লোরিন যদি ইলেকট্রন গ্রহণ না করতো তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতো না, ঠিক আছে। দুইজনের উপর নির্ভরশীল, যে এই যদি ইলেকট্রন গ্রহণ না করতো তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতো না, বা এই যদি ইলেকট্রন গ্রহণ না করতো তাহলে ক্লোরিন যদি ইলেকট্রন গ্রহণ না করতো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতো না, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটা একই সাথে ঘটলো। এভাবে যদি ইলেকট্রন যদি ত্যাগ বা গ্রহণ না ঘটতো তাহলে কেউই ইলেকট্রনের আদান প্রদান ঘটতো না। যখন এরা ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণ করছে সোডিয়াম আর ক্লোরাইড, তখনই ইলেকট্রনের আদান প্রদান ঘটছে বা গ্রহণ বা ত্যাগ বা বর্জন ঘটছে। সুতরাং আমরা এই আলোচনা থেকে বলতে পারি যে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে, ঠিক আছে। আরেকটা উদাহরণ যদি আমরা আলোচনা করি তাহলে তোমাদের আরও পরিষ্কার হবে। যেমন ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, এটা হলো ফেরাস ক্লোরাইড, এটা ক্লোরিন, এটা হলো ফেরিক ক্লোরাইড, বিক্রিয়া করে উৎপন্ন হলো ফেরিক ক্লোরাইড। আচ্ছা, ফেরাস ক্লোরাইডে আয়রনের জারণ সংখ্যা কত? এখানে ক্লোরিন আছে 2, তাহলে ক্লোরিনের হলো -2, তাহলে আয়রনের কত হবে? +2। এখানে ক্লোরিন হবে হলো 2টা আছে, তাহলে -1, ঠিক আছে। আর এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হলো 0, তাহলে 2টা বিক্রিয়ক। আর এখানে ক্লোরিনের হলো -1, এখানে কত হবে? আয়রনের +3, ঠিক আছে। তাহলে এই ক্লোরিনের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তাহলে জারণ বিজারণ কোথায় ঘটছে? আয়রনের জারণ সংখ্যা +2 থেকে +3-তে হয়েছে, তাহলে আয়রন হলো বিজারক, আয়রন দিচ্ছে হলো কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া, আয়রন হলো বিজারক। তাহলে এখানে হলো জারণ অর্ধবিক্রিয়া কোনটা হবে? আয়রন বিজারক, তাহলে একটা আয়রন ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ পরিণত হলো, তার ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেল, ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পেল। আর এখানে বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা হবে? ক্লোরাইড আয়ন মাইনাস হলো। পরবর্তীতে এই দুটো আবার যোগ করলে এটা পাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই বিক্রিয়ায় জারণও ঘটছে, বিজারণও ঘটছে, ঠিক আছে। এখানে আয়রনের জারণ ঘটলো, এটা জারণ অর্ধবিক্রিয়া, এবং ক্লোরিনের 0 ছিল, -1 হলো, ক্লোরিনের বিজারণ হলো। ক্লোরিন হলো এখানে জারক আর আয়রন হলো এখানে বিজারক এই বিক্রিয়ায়, ঠিক আছে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু একই সাথে এই বিক্রিয়ায় আয়রনের জারণ ঘটছে এবং ক্লোরিনের বিজারণ ঘটছে, সুতরাং আমরা বলতে পারি
এই জারণ বিজারণ এই উপরোক্ত বিক্রিয়ায় জারণ বিজারণ একই সাথে ঘটে। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু বিজারক ইলেকট্রন দান করে এবং জারক উক্ত ইলেকট্রন গ্রহণ ঘটে, কাজে বলা যায় জারণ বিজারণ বিক্রিয়া মানে ইলেকট্রনের স্থানান্তর প্রক্রিয়া। আরও কিছু বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। ঠিক আছে, যেমন হলো যে বিক্রিয়াগুলো তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে এসছো, যেমন সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এগুলো আমরা একটা উদাহরণের সাথে দেখে আলোচনা করি। এই বিক্রিয়াগুলোতেও জারণ বিজারণ ঘটে। সংযোজন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় একাধিক উৎপাদ একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদে পরিণত হয়, বা বিক্রিয়ক একের অধিক থাকে, সেটা হলো আমাদের ছিল কি সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, যেমন যে কোনো একটা উদাহরণ আমরা দেখতে পারি যে নাইট্রোজেন যোগ হাইড্রোজেন, অ্যামোনিয়া। সহজ উদাহরণ হলো হাইড্রোজেন যোগ অক্সিজেন সমান সমান হলো পানি। তাহলে এগুলো হলো আমাদের সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়ায় জারণ বিজারণ কীভাবে হয়েছে? যদি একটা যে কোনো বিক্রিয়া যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে জারণ বিজারণ কীভাবে হয়েছে, কীভাবে হলো? এখানে জারণ সংখ্যা ছিল কত? 0, এটার কত? 0, তাই না? এখানে অক্সিজেনের জারণ মান -2, এটার কত? +2। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা 0 থেকে +2-তে হয়েছে। যদি আমরা এভাবে দেখাই, হাইড্রোজেন কি করবে? হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হয়েছে। এখানে আর অক্সিজেন কি করবে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এই যে এই সব বিক্রিয়াগুলোতে যে কোনো বিক্রিয়াকে আমরা এভাবে ভেঙে দেখাতে পারি যে কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে। প্রথমে দেখতে হবে যে জারণ সংখ্যা কার বৃদ্ধি পেল আর কার কম পেল। তাহলে যে কোনো বিক্রিয়া দিয়ে পরীক্ষায় আসতে পারে যে দেখাও যে এই বিক্রিয়াতে জারণ বিজারণ একই সাথে ঘটে। ঠিক আছে, আরেকটা এরপরে বিক্রিয়া ছিল কি? বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কী ছিল? যে বিক্রিয়ায় একটা বিক্রিয়ক ভেঙে এক বা একাধিক উৎপাদে পরিণত হয়, সেটা হলো বিয়োজন বিক্রিয়া। যে বিক্রিয়ায় একটা বিক্রিয়ক ভেঙে এক বা একাধিক উৎপাদে পরিণত হয়, সেটা ছিল আমাদের হলো বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়া যদি তোমাদেরকে বলে যে কীভাবে জারণ বিজারণ একসাথে হয়েছে, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1, তাই না? এখানে কত? +5। এখানে কত হবে? -1, আর এখানে কত? 0। তাহলে এই যে -1 থেকে 0 হলো, ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পেল। ঠিক আছে, তাহলে যে কোনো বিক্রিয়া দিয়ে তোমাদেরকে বলতে পারে যে দেখাও যে এই বিক্রিয়ায় জারণ বিজারণ একই সাথে ঘটে। আরও দুটো বিক্রিয়া ছিল, যে প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় প্রতিস্থাপন বিক্রিয়া কোনটা ছিল? যে বিক্রিয়ায় একটা যৌগ থেকে
অপর মৌল ওই অপর একটা মৌলকে সরিয়ে ওই স্থান দখল করে এবং নতুন যৌগ উৎপন্ন হয়। এই যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনকে সরিয়ে জিঙ্ক ওই স্থান দখল করলো, তাহলে এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়ায় জারণ বিজারণ কীভাবে ঘটে? এই বিক্রিয়াটা যদি পরীক্ষায় দিয়ে দেয়, দিয়ে যদি বলে যে দেখো যে এই বিক্রিয়ায় জারণ বিজারণ একই সাথে ঘটে, তাহলে এখানে জিঙ্কের জারণ সংখ্যা কত? 0। কারণ আমরা বলেছিলাম যে কোনো যখন নিয়ম কী ছিল? নিরপেক্ষ পরমাণু বা মুক্ত পরমাণুর জারণ সংখ্যা হলো 0 হয়। এখানে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করেছিলাম কত মনে আছে? 6। ঠিক আছে, এখানেও তাহলে জিঙ্ক সালফেট উৎপন্ন হলো, এটার মান কত? জিঙ্ক সালফেটে সালফারের জারণ সংখ্যা কত হবে? জিঙ্কের জারণ মান কত? 2 না 1? তাহলে এই বিক্রিয়ায় জিঙ্কের জারণ সংখ্যা কত হচ্ছে? এখানে 0 থেকে +2-তে হচ্ছে, তাহলে জিঙ্কের জারণ। আর সালফারের কি হচ্ছে? সালফার আর হাইড্রোজেনের জারণ সংখ্যার মান সালফারের কি হচ্ছে? কমে যাচ্ছে, তাহলে সালফারের হলো বিজারণ। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা বুঝতে পারি যে জারণ বিজারণ একই সাথে ঘটে। আরেকটা বিক্রিয়া আছে, এটা তোমরা দেখবা যে দহন বিক্রিয়া, যে অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া, কোনো মৌলের বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। ঠিক আছে, যেমন কার্বন যোগ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো এই বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ কীভাবে ঘটে? যে কোনো বিক্রিয়া পরীক্ষায় দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে দেখাও যে এই বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ ঘটে, তখন জারণ সংখ্যা দিয়ে আমাদের দেখতে হবে যে কোথায় জারণ ঘটছে, কখন বিজারণ ঘটছে, ব্যাখ্যা করতে হবে। তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হলো সোডিয়াম ক্লোরাইডটা, সোডিয়াম যোগ ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, তারপরে জিঙ্ক সালফেট, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এই বিক্রিয়াটা। আর ওই যে ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, ফেরিক ক্লোরাইড যে উৎপন্ন হলো, এই বিক্রিয়াগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এরপরে আমরা একটু অন্য আলোচনায় যাই। এগুলা গেল আমাদের হলো জারণ বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া বা জারণ বিক্রিয়া। এবারে অন্যান্য বিক্রিয়া আছে কিছু, যেগুলো হলো জারণ বিজারণ ঘটে না, সেগুলোকে আমরা বলবো হলো নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ ঘটে। আর যেসব বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে না, সেগুলোকে আমরা বলি হলো নন রেডক্স বিক্রিয়া। রেডক্স মানে জারণ বিজারণ, আর যেখানে জারণ বিজারণ ঘটবে না সেগুলো হলো নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, প্রথমে একটা যদি আমরা উদাহরণ দেখি, প্রথমে হলো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো, আবার তোমাদেরকে আমি যা দশম শ্রেণী নবম শ্রেণীর ক্লাসে গত ক্লাসগুলোতে আলোচনা করে অ্যাসিড ক্ষারে আলোচনা করেছিলাম প্রশমন বিক্রিয়া, যে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে বলা হয় হলো প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়ায় জারণ বিজারণ হয় না।
ঠিক আছে, এটা হলো অ্যাসিড, এটা হলো ক্ষার, এটা লবণ, এটা পানি। এটা তোমরা জানো, এই বিক্রিয়াটা পড়েছো তোমরা। এরপরে একটা বিক্রিয়া, সেটা হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, অধঃক্ষেপণ অধঃক্ষেপণ বিক্রিয়াটা কি? যখন দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরে উৎপাদে পরিণত হওয়ার পরে একটা যৌগ অধঃক্ষেপ হিসেবে বেশি পড়ে থাকবে, অর্থাৎ বিক্রিয়ায় বেশি অংশগ্রহণ করবে না। ঠিক আছে, এবং অধঃক্ষেপ মানে কি? তলানিতে পড়ে থাকা। দুইটা মিশ্রণ হবে, দুইটা যৌগের মিশ্রণ হবে বিক্রিয়কের, কিন্তু উৎপাদে পরিণত হওয়ার সময় দেখা যাচ্ছে যে একটা আমরা দ্রবণ আকারে পাবো, কিন্তু আরেকটা উৎপাদ হলো কি হবে? অদ্রবণীয় অবস্থায় থেকে যাবে, কঠিন আকারে তলাইতে জমা থাকবে এবং অধঃক্ষেপ আকারে জমা থাকবে। অধঃক্ষেপ সম্বন্ধে তোমাদেরকে পড়িয়েছিলাম যে ক্ষারের সাথে বিক্রিয়াগুলোতে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তৈরি হয়, অধঃক্ষেপ তৈরি হয়। ঠিক আছে, তাহলে অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয়, তাকে আমরা বলছি হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, যেমন সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি সিলভার নাইট্রেট বিক্রিয়া করি, তাহলে কি পাওয়া যাবে? সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। এই সিলভার ক্লোরাইড হলো সহজে দ্রবণীয় হবে না এবং অধঃক্ষেপ আকারে তলানিতে জমা থাকবে, এই জন্য এটাকে বলা হয় হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে যে বিক্রিয়ায় একটা উৎপাদ হলো অদ্রবণীয় অবস্থায় কঠিন উৎপাদে পরিণত হবে, সেটা হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, এখানে সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হলো। সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপটা দ্রবণের নিচে তলানি আকারে বা কঠিন উৎপাদ আকারে জমা থেকে গেল, এই জন্য এই বিক্রিয়াকে আমরা বলছি হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। তোমাদের পরীক্ষায় এই বিক্রিয়াটা দিয়ে বলে দিতে পারে যে দেখাও যে এই বিক্রিয়াটা হলো অধঃক্ষেপণ বিক্রিয়া, তখন কি করবা? বিক্রিয়াটা লিখতে হবে, লেখার পরে তারপর বলতে হবে যে এখানে সিলভার ক্লোরাইডের দ্রবণে কি সহজে দ্রবীভূত হয় না এবং কঠিন আকারে অধঃক্ষেপ আকারে জমা থাকে, এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, আরেকটা অধঃক্ষেপণ বিক্রিয়া যদি আমরা দেখি, সোডিয়াম সালফেট প্লাস বেরিয়াম ক্লোরাইড। এই দুটো বিক্রিয়া করলে কি হবে? বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড। এই বেরিয়াম সালফেট অধঃক্ষেপ আকারে দ্রবণের তলায় পড়ে থাকবে এবং এই বিক্রিয়াটাকেও বলা হয় হলো অধঃক্ষেপণ বিক্রিয়া, এবং এগুলা বিক্রিয়ায় কোনো জারণ বিজারণ ঘটবে না, এগুলা হলো নন রেডক্স বিক্রিয়া। পরীক্ষায় বলে দিতে পারে কোনটা নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, কোনটি নন জারণ বিজারণ বিক্রিয়া বা নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, অতএব বিক্রিয়াগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কোনটা জারণ বিজারণ, কোনটা জারণ বিজারণ নয়।
অথবা এই বিক্রিয়া দিয়েও বলে দিতে পারে যে দেখাও যে এই বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটে না, তখন তোমাদেরকে এখানে দেখাতে হবে। তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিক্রিয়াটা দিয়ে বলে দিতে পারে যে দেখাও যে এই বিক্রিয়াটা হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, এরপরের বিক্রিয়াটা হলো আমাদের আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ। আর্দ্র মানে কি? আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ হলো যে বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি ব্যবহৃত হয়। ঠিক আছে, পানি যোগ করা হলো, পানি যোগ করার পরে যেমন সিলভার ক্লোরাইড প্লাস পানি, তাহলে কি হবে? সিলভার ক্লোরাইড প্লাস পানি, তাহলে সিলভার হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এখানে বিক্রিয়ক হিসেবে কি ব্যবহৃত হলো? পানি। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি ব্যবহৃত হলো, এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, আর আরেকটা আছে পানি সংযোজন, পানিযোজন বিক্রিয়া, যেটাতে পানি যোগ হয়, যেগুলা তোমাদের জন্য সংকেতের জন্য গুরুত্বপূর্ণ, আগে পড়িয়েছি। পানি এটা হলো পানি বিশ্লেষণ হলো এটা, আর এটা হলো পানি যোজন, তার মানে কি পানি যোজন বিক্রিয়া, মানে পানিটা স্ফটিক আকারে বা পানিটা সম্পূর্ণ আকারে কেলাস বা স্ফটিক গঠনের জন্য পানিটা ওর সাথে থেকে যাবে অণু আকারে, ওর সাথে বিক্রিয়া করবে না। ঠিক আছে, যেমন তোমরা দেখেছো, এটা দেখলেই বুঝতে পারবা, এটা আগে পড়েছো, যে কপার সালফেট প্লাস 5 অণু পানি, তাহলে কপার সালফেট ইন্টু 5 অণু পানি। তারপরে ফেরাস সালফেট প্লাস 7 অণু পানি, তাহলে ফেরাস সালফেট